প্রিয় দর্শক বন্ধুরা, লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের কি ভূমিকা ছিল। আমাদের সাথে আছেন শামসুজ্জোহা মানিক। আমি আপনার কাছে এই বিষয়টা সম্পর্কে জানতে চাই যে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের আসলে কি ভূমিকা ছিল, এবং সেই অতীত ইতিহাস থেকে আসলে আমরা ভবিষ্যতের ধারণা নিতে পারি কিনা, কতটুকু নিতে পারি। মানে এদের ভূমিকা এদের ভূমিকা সম্পর্কে, হ্যাঁ, রাজনৈতিক নেতৃত্বের, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো। এটা শুধু ৭২ থেকে শুরু করলে বোধহয় ভুল হবে। হ্যাঁ, আমরা অন্তত ৪৭-এর পরবর্তীকাল থেকে শুরু করতে পারি কিনা। জানা আছে রাজনৈতিক দলগুলো মানে এর ভূমিকার সঙ্গে কিন্তু একটা আর একটা মানে গোষ্ঠীর ভূমিকা চলে আসে। রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্রদের ভূমিকা এদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্ররা। ৪৮ সাল থেকে শুরু হয়েছে সেটা ভাষার প্রশ্নকে কেন্দ্র করে। রাষ্ট্রভাষা বাংলা হবে কি না অন্যতম রাষ্ট্রভাষা, ছাত্রদের দাবি ছিল অন্যতম রাষ্ট্রভাষা। পাকিস্তানের তখন নেতা জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, হ্যাঁ, তিনি চেয়েছিলেন ৪৮ সালে ঘোষণা করেছেন উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন সেই সময়। এর বিরুদ্ধে প্রথম প্রতিবাদ তার মুখের সামনেই কার্জন হলে প্রথম করেছিল কিন্তু ছাত্রদের নেতা হচ্ছে আব্দুল মতিন। ৪৮ সালে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি প্রথম প্রতিবাদটা করেন এবং তার সঙ্গে আরও কয়েকজন ছাত্র সম্ভবত যোগ দিয়েছিলেন, আমার যতদূর খেয়াল হচ্ছে। এনিওয়ে, শুরুটা হয়েছিল তখন থেকে এবং এটা পরে একটা আন্দোলনের রূপ নেয়, যেখানে হাজার হাজার ছাত্র যুক্ত হয়েছিল এবং সারা দেশব্যাপী বিস্তৃত হয়েছিল। এইটা হলো সূচনা, ছাত্রদের ভূমিকার সূচনা। এরপরে দেখা গেল এই দাবিতে রাজনৈতিক দলগুলো ক্রমেই সক্রিয় হলো। তখন তো আওয়ামী মুসলিম লীগ হয়েছিল। আওয়ামী মুসলিম লীগ হলো 1949 সালে মনোয়ার ভাসানীর নেতৃত্বে। তারা স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতৃত্ব এই আন্দোলনের বলগাত করেছিল নিজেদের হাতে। পরে যুক্তফ্রন্ট হলো, ভাষার প্রশ্ন ছিল সেখানে, এমনি অন্যান্য গণতান্ত্রিক প্রশ্নগুলো যুক্ত হয়েছিল, প্রবল রূপ নিয়েছিল। তারপর রাজনৈতিক নেতৃত্বের ভূমিকায় চলে এসেছিল প্রাধান্যে। এবং এরপর যেটা দেখা গেল, ছাত্রদের আন্দোলন এক অর্থে সফল হয়েছিল, কেননা দাবি, যেটা ভাষার প্রশ্নের যে দাবি ছিল, এটা তো পাকিস্তান সরকার মেনে নিয়েছিল। সুতরাং এদিক থেকে এটাকে সফল আন্দোলন বলতে হবে। তবে এর সঙ্গে সম্পর্কিত আরও যেসব দাবি ছিল, বিশেষ করে স্বায়ত্তশাসনের প্রশ্ন, পূর্ববঙ্গের স্বায়ত্তশাসনের প্রশ্ন, সেগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো সেগুলোর প্রতি সঠিক আচরণ করে নাই। এক ধরনের প্রতারণা করেছিল তারা ক্ষমতায় গিয়ে। এখানে যুক্তফ্রন্ট সমস্যা দেখা দিল, যুক্তফ্রন্ট ভেঙে গেল। পাকিস্তানের এরপরে হচ্ছে 56 সালে হলো, আওয়ামী লীগ গেল নির্বাচন না, ওই পাকিস্তানের কেন্দ্রীয় সরকারে নির্বাচন তো আগে করেছিল। 54 সালে হচ্ছে সরওয়ার্দিকে নেওয়া হলো আইনমন্ত্রী হিসেবে একটা সংবিধান করার জন্য। এই সংবিধান যেটা নেতৃত্বে যেটা হলো, সরওয়ার্দির নেতৃত্বে, কিন্তু আওয়ামী লীগের নেতা। পাকিস্তানের ওই সময় তাকে ছিল যে কোয়ালিশন মন্ত্রিসভা হয়েছিল, সেখানে তাকে নেওয়া হয়েছিল দায়িত্ব দিয়ে, কি বলে, কনস্টিটিউশন, সংবিধান প্রণয়নের দায়িত্ব দিয়ে। তো সেটার তিনি প্রধান ব্যক্তি ছিলেন। সেখানে দেখা গেল যে পূর্ববাংলার স্বায়ত্তশাসনের প্রশ্ন বাদ আরও অনেক কিছু, পশ্চিম পাকিস্তানেরও স্বায়ত্তশাসনের প্রশ্ন থাকলো না সেভাবে। এক কথায় ধাপ্পা দিয়েছিল। 56 সালে সে সংবিধান গৃহীত হলো, কিন্তু আওয়ামী লীগের দাবিটা ঠিকই ছিল, ভাসানী তার পিছপা হন নাই। এইটা 56 সালে সরওয়ার্দী তার বিশ্বাসঘাতকতা পুরস্কার হিসাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। পশ্চিমারা তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী
করলো বা তাকে সমর্থন দিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। হয়ে তো তার আসল চেহারা পুরোপুরিভাবে নগ্ন করলেন, নিজের চেহারা স্বরূপ উদ্ঘাটন করলেন। সরোয়ার্দী যে একটা বিশ্বাসঘাতক, ক্ষমতা লোভী লোক, ক্ষমতার জন্য সে যে কোনো কাজ করতে পারে, সে আবার প্রমাণ করলো। ও তো ওই 1946 সালে গ্রেট ক্যালকাটা রায়ট যেটা হয়েছিল, তার নায়ক তো সেই তো মূলত এটা করেছিল। ও দুর্নীতির ইতিহাস তখন থেকে, আরো আগে দুর্ভিক্ষের, হ্যাঁ দুর্ভিক্ষের ত্রাণ সামগ্রী করেছে, তসব করেছিল, বিক্রি করে হাজার হাজার মানে মন সে মানে চাল বিক্রি করে সেগুলো টাকা আত্মসাৎ করেছিল, যেগুলো রিলিফ দেওয়ার কথা ছিল। এদের ইতিহাস হচ্ছে এই। আচ্ছা, যাই হোক, তার শিষ্য আবার ছিল, তখনও ছিল শেখ মুজিব। শেখ মুজিব তো ভাড়া একটা, কি বলবো, মানে ভাড়া বিনা ভাড়ার গুন্ডা ছিল বলতে পারো, গুন্ডা সর্দার। তার তো গুন্ডা বাহিনী ছিল, তার সর্দার ছিল শেখ মুজিবুর রহমান বা শেখ মুজিব। এই শেখ মুজিব এখানে এসে মানে বাংলাদেশ, সরি পাকিস্তান হওয়ার পরে এরা এখানে এসে নেতা হলো। সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, এদের প্রথমে শেখ ছিলেন না, সোহরাওয়ার্দী ছিলেন না, তো পশ্চিম পাকিস্তানে গিয়েছিলেন। ওখানে জায়গা না পেয়ে এখানে এসেছিলেন। তো এখানে ভাসানী 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠন করলেন। তখন তার সঙ্গে শেখ মুজিব যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে পাকিস্তানের জায়গা না পেয়ে, পশ্চিম পাকিস্তানের জায়গা না পেয়ে সোহরাওয়ার্দী এইখানে এসে আওয়ামী লীগে যুক্ত হলেন। তো এভাবে যে আওয়ামী মুসলিম লীগের রাজনীতি, এটা আবার 1955 সালে আওয়ামী লীগ নাম হলো, মুসলিম শব্দটা বাদ দিলেন মৌলানা ভাসানী, মানে তার উদ্যোগে সংগঠনের নাম আওয়ামী লীগ হলো। হ্যাঁ, অসাম্প্রদায়িক দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই একটা নতুন যাত্রা শুরু হলো। এই পর্যন্ত ঠিক আছে। ছাত্রদের ভূমিকাটা তখন তো সেকেন্ডারি। ছাত্রদের ভূমিকা 58 সালে সামরিক শাসন জারি হলো দেশে, আইয়ুবের নেতৃত্বে। প্রথমে ইস্কান্দার মির্জা এটাকে জারি করেছিলেন, সামরিক শাসন। পরে তো সেনাবাহিনীর প্রধান হিসেবে ইস্কান্দার মির্জাকে সরিয়ে আইয়ুব খান পুরোপুরি ক্ষমতা দখল করলেন। এর দেশ সামরিক শাসনের অধীনে চলে গেল। এই সামরিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক দল, ভাসানী তখন জেলে, সোহরাওয়ার্দীর কথা আমার খেয়াল নাই, জেলে ছিল বোধহয়, পরে ছেড়ে দিয়েছিল তাকে, মনে নেই এখন অতটা, অনেকেই জেলে ছিল। তো আন্দোলন করার শক্তি তো রাজনৈতিক দলগুলো ছিল না। আর রাজনৈতিক দলগুলো তার আগে যা করেছিল, এই ক্ষমতার জন্য কামড়া কামড়ি কেউ করে জনগণের অনাস্থাও সৃষ্টি, যার সুযোগ আসলে সেনাবাহিনী নিয়েছিল, পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে সামরিক আইন জারি করেছিল। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে 58 থেকে 62, এই কয়েক বছর, 58 তো অক্টোবরে মার্শাল্লাহ হলো। তো মানে তখন আমি ক্লাস 8-এর ছাত্র, কি 9-এর ছাত্র, সম্ভবত 58 সাল তো 9-এর ছাত্র। ছাত্র ইউনিয়ন সঙ্গে সম্পর্কিত ছিলাম, আমি তো ছোট ছিলাম তখন। ক্লাস 8-এ আমার মধ্যে রাজনৈতিক চেতনাটা আসে, মানে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করি সিরিয়াসলি। আরও বিভিন্ন বিষয় নিয়ে ভাবতাম। লেখাপড়া প্রচুর লিখতে, মানে পড়তাম, আমি বিভিন্ন বিষয়ের উপর পড়তাম, ইতিহাস, সাহিত্য, মানে গল্প, কবিতা, উপন্যাস প্রচুর পড়তাম। তার সঙ্গে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা আরও বিভিন্ন বিষয় যেগুলো আমি পড়ার সুযোগ পেতাম, বাংলায় মোটামুটি পড়তাম। তো এখন ক্লাস 9-10-এ মাশাআল্লাহ ঘোর অন্ধকার চলছে। 61-62-তে ঢাকা কলেজে, আমি 60 থেকে 62 ঢাকা কলেজে ছিলাম। তাও মনে আছে 62-তে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি, ঢাকা কলেজে পরীক্ষা চলছে, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাস্তায় নামলো।
সামরিক শাসনের বিরুদ্ধে। বিরুদ্ধে, আচ্ছা। এই শুনে আমরা কি আর থাকতে পারি? আপনারাও নেমে গেছিলেন না? আমরা, আমি তো হোস্টেল থাকতাম, নর্থ হোস্টেল, ঢাকা আচ্ছা। কলেজ। এই হোস্টেল ছেলেদের নিয়ে সঙ্গে আরো অনেক ছেলে জুটলো, সব মিলে রাস্তায় নেমে গেলাম। পরীক্ষা চলছে, কিন্তু পরীক্ষা চলছে আমাদের, ওই অবস্থা, ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট। ওই অবস্থায় আমরা আন্দোলন শুরু করলাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পরে পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। তখন তো তুঙ্গে চড়ে এবারে পরিণত হচ্ছে আন্দোলন। মার্শাল বিরোধী আন্দোলন, তারপরে যে শিক্ষানীতি বিরোধী আন্দোলন, আইবের শিক্ষানীতি যেটা, তখন কাজী জাফর আহমদ সামনে চলে এলেন, আন্দোলনের হিরো হিসেবে সামনে এলেন। আচ্ছা। তো এই ইয়েটাতে তখন আর দেখার সুযোগটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আর ভালোভাবে দেখতে পেলাম নেতৃত্বের ভূমিকা, পুরাতন নেতৃত্ব কি করে এদের। আচ্ছা। এই ভূমিকাগুলো দেখলাম। কাজী জাফর আহমদের উত্থানকে তারা পছন্দ করে নেই, পুরাতন নেতারা, বিশেষ করে কমিউনিস্ট পার্টির নেতারা আন্ডারগ্রাউন্ড থাকতো। আমাদের সঙ্গে যোগাযোগ ছিল না, কিন্তু জানতাম তো ঘটনাগুলো। কাজী জাফররা তো তাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন। কাজী জাফরকে তারা পছন্দ করতো না, বিশেষ করে তার উত্থান খুব পপুলার হয়ে গেছিলেন, ভালো চোখে দেখে নাই, পছন্দ করতো না, ভয় পেত। আসলে কমিউনিস্ট নেতৃত্ব খুবই সতর্ক হিসেবে ভূমিকা নিতে চাইতো, আর এই আওয়ামী লীগের লেজুবৃত্তি করতে চাইতো এরা। সিপিবি তখন তো হয় নাই, ওই লাইনের আসলে ওই চিন্তাটা ওইরকম আর কি, বুঝতে পেরেছি। তো ছাত্ররা আমরা লেজুবৃত্তির লাইন পছন্দ করবো কেন? আমরা আওয়ামী লীগের তোষণ করতে যাবো কেন? আমরা তো ফাইট করবো, লড়াই করবো। তো এই তখন থেকে দেখলাম আর কি। আরো অনেক ঘটনা আছে যেগুলো এত সংক্ষেপ বলা তো যাবে না, কারণ এখানে রাজনৈতিক আরো প্রশ্ন, বিপ্লবের প্রশ্ন এসেছে। কারণ আমরা তো বিপ্লবই চিন্তা করতাম। বিপ্লব মানে সশস্ত্র বিপ্লব, সমাজ পরিবর্তন করতে হবে, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, সমস্ত যে ব্যবস্থা দেশে প্রতিষ্ঠিত রয়েছে, এই কলোনিয়াল যে ব্যবস্থাটা রয়ে গেছে ব্রিটিশ আমল থেকে চলে আসছে, তারও আগের উত্তরাধিকার রয়ে গেছে, এইসব থেকে আমাদের মুক্তি আনতে হবে, মুক্ত করতে হবে সমাজকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে মুক্ত করতে হবে। হ্যাঁ, এই চিন্তাগুলো আমাদের মধ্যে কাজ করতো। আমরা ছাত্র যারা ছিলাম, আমরা যারা ইউনিভার্সিটি পড়তাম, আমাদের মধ্যে মনে আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করতাম এদের মধ্যে। অনেকে নাই পড়ে গেছে, যেমন ডক্টর আকবর আলী খান, তার সঙ্গে প্রচুর মত বিনিময় হতো। খুব অধ্যয়নশীল মানুষ ছিলেন, তো আমার 1 বছর সিনিয়র ছিলেন, এক হলে ছিলাম আমরা। এসব হলে মনে থাকতেন, আমিও থাকতাম, কাছাকাছি রুম ছিল আমাদের, আমাদের মধ্যে প্রচুর মত বিনিময় হতো। আরও অনেকে ছিল, যেমন এখন আবুল কাসেম ফজলুল হক, যে বাংলা একাডেমির চেয়ারম্যান, আমার সহপাঠী, তো একই এর আমরা আমাদের মধ্যে আরো অনেকে ছিল। যাই হোক, এরা একটু পড়াশোনা করতেন বেশি। আকবর আলী খান ওইরকম অ্যাক্টিভিস্ট ছিলেন না, পড়তেন, সঙ্গে থাকতেন, কিন্তু অনেক অ্যাক্টিভিস্ট ছিল যাদের মধ্যে লেখাপড়া চলো ছিল। তো ওই যুগটাতে ছাত্রদের দেখেছিলাম অনেক এগিয়ে ছিল নেতৃত্বের তুলনায়। এটা 69-68-69 গিয়ে আরো ভালোভাবে বুঝলাম। এবং নেতৃত্ব যেটা দেখেছি সেটা হচ্ছে দুটো ধারা। একটা হচ্ছে কমিউনিস্ট ধারা, আন্ডারগ্রাউন্ড থাকতো, এটা তখন গোপন থাকতো, নিষিদ্ধ সংগঠন ছিল, নেতারা বেশিরভাগই গোপন থাকতেন, এবং এদের একটা বড় অংশ, প্রধান অংশ ছিল আসলে হিন্দু, বা হিন্দু বললে ভুল, হিন্দু সমাজ থেকে আগত। এই মনি সিং, খোকা রায়, অজয় রায়, জ্ঞান চক্রবর্তী, হ্যাঁ, আরও এরকম ছিলেন, সুখেন্দু দস্তিদার। তারপরে এদের সঙ্গে ছিলেন হচ্ছে একটু নিচের দিকে এরাও, মোহাম্মদ তোহা, আব্দুল হক, আব্দুল মতিন, এরা মিলে একটা পুরাতন নেতৃত্ব গঠন করত। এরা মানে সাহসী ছিল না, ওইভাবে ছাত্রদের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো সাহসী ছিল, সাহস বা সেই ধরনের তেজও ছিল না, মুক্ত দৃষ্টি ছিল না। তেজ ছিল না মানে সাহস ছিল না, মুক্ত দৃশ্য ছিল না, স্বাধীনভাবে চিন্তাও করতে পারতো না এরা। এরা ওই কেতাবে যা আছে তার বাইরে যেতে পারতো না, অন্য দেশের অভিজ্ঞতা সেটা ধরে থাকতো। আমাদের দেশের সমস্যা ওইভাবে আলাদা, ভিন্ন, এটা বুঝতে চাইতেন না, সমাজ ভিন্ন, ইতিহাসটা ভিন্ন, এগুলো তারা বুঝতেন না সেভাবে। আর সফল বিপ্লবের দৃষ্টান্তগুলো ধরে তৈরি করতেন, সমাজতান্ত্রিক বিপ্লব যেগুলো সফল হয়েছে
হ্যাঁ, রাশিয়া, চীন, ভিয়েতনাম, তখন ভিয়েতনাম যুদ্ধ চলছিল, এইগুলো দৃষ্টান্তদের দিকে অনুপ্রাণিত করতো। কিউবা, স্বাভাবিকভাবে মানে এর অভিজ্ঞতাগুলো যান্ত্রিকভাবে এখানে এরা যারা অন্ধভাবে ফলো করো আর কি। অন্ধ ছিল। তো ছাত্ররা তো অত অন্ধ হয় না। যাই হোক, ছাত্ররা অনেক বেশি সজীব হয়, অনেক বেশি মানে ওপেন মাইন্ড। হ্যাঁ, ওপেন মাইন্ডেড, অনেক বেশি মানে মুক্ত দৃষ্টি সম্পন্ন হয়। ফলে একটা কনফ্লিক্ট থাকতো ছাত্রদের সঙ্গে, আমার সঙ্গে তো প্রচণ্ড দ্বন্দ্ব ছিল। এগুলো থেকে এটা মানে অনেক অভিজ্ঞতা হয়েছে, দেখেছি। এখানে যেটা হয়, মানে আমি খুব সংক্ষিপ্ত করছি আলোচনাকে, নেতৃত্বের মধ্যে দুটো ধারা ছিল। কমিউনিস্ট যারা, এরা মানে লোভী না সাধারণভাবে, ব্যতিক্রম আছে সেখানেও, সাধারণত পদের লোভ, ক্ষমতার লোভ, এগুলো নেতৃত্ব, অর্থলোভ তো তাদের থাকার কারণ নেই। অর্থলোভ হলে তো কমিউনিস্ট পার্টি করতে যাবে না, ওই মাঝে মাঝে জেলে যেতে হয় যদি ধরা পড়ে। আন্ডারগ্রাউন্ড থাকে, খুব কষ্টকর। আন্ডারগ্রাউন্ড আমার অভিজ্ঞতা আছে তো, এটা সহজ জীবন না, এগুলো সবাই পারে না। তো ওই জীবনে থাকা, ওইভাবে মানুষের মানে কি বলে, এটা খুব মোট কথা এটা আলাদা জীবন। এগুলো ওই যারা অর্থলোভী হবে, ক্ষমতালোভী হবে, হ্যাঁ, মানে টাউট বাটপার হবে, তাদের পক্ষে ওই জীবনে যাওয়া সম্ভব না। এগুলো আদর্শনিষ্ঠ মানুষ এরা। এইটা একটা মানে ধারা। এরা রাজনীতি করে, কিন্তু মূল নেতৃত্ব এটা হাতে থাকে না। জাতীয় রাজনীতির মূল নেতৃত্বটা যায় মানে ব্যতিক্রম, ভাষা নিয়ে আলাদা কথা, সাধারণত একটু সুবিধাবাদী হয়। তো ওইভাবে ক্ষমতা জান নাই না, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি উনি করেন নাই, উনি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন। ব্যতিক্রম, কাল ব্যতিক্রমী পুরুষ, একজন কাল ব্যতিক্রমী মানুষ তিনি। যাই হোক, এটা আমাদের সৌভাগ্য যে আমরা তেমন একজন নেতাকে পেয়েছিলাম এই দেশে। তার অনেক সমস্যা ছিল, অনেক সীমাবদ্ধতা ছিল। লেখাপড়া তো সেই অর্থ না, আধুনিক শিক্ষিত মানুষ না, যদি আধুনিক মনস্ক মানুষ, তাহলে একটা একাডেমিক লেখাপড়ার ব্যাপার আছে তো, মানে বই পড়া বিভিন্ন দেশের অভিজ্ঞতা, সেই সময়ও তার ছিল না, সুযোগ ছিল না, উনি গড়ে ওঠেন নাই। উনি তো বক্তব্য পড়া মানে বলতেন যে কাঠমোল্লা, নিজেকে বলতেন আমি বক্তব্য পড়া কাঠমোল্লা। শুনেছি, আমি রাজনীতির কি বুঝি, রাজনীতি বুঝবেন আপনারা, মানে সিনিয়র লোকদের বলতেন আর কি। আপনারা যারা লেখাপড়া করেছেন, লেখাপড়া যারা রাজনীতি বুঝেন, তারা রাজনীতি বুঝেন, তারা আমাকে রাজনীতি ঠিক করে দেবেন, আমি সেটা পাবলিকের কাছে যাবো। পাবলিককে কিভাবে বোঝাতে হয় সেটা আমি জানি। এক ব্যতিক্রমী পুরুষ আসলে, সেই অর্থে নির্লোভ মানুষ, একেবারে নির্লোভ, অতুলনীয় ব্যক্তিত্ব। কিন্তু সাধারণভাবে যারা গণরাজনীতি করে আমাদের সঙ্গে দেখেছি, এরা উৎকৃষ্ট মানুষ খুব কমই হয়। গণরাজনীতি বলতে কি আওয়ামী লীগ, বিএনপি এই ন্যাপেরও কথা আমি দেখেছি। এরা আসলে ওই সাধারণ মানুষ তো পশ্চাৎপদ আমাদের দেশে, সাধারণ মানুষ গুণ সম্পন্ন না। আমি তো সাধারণ মানুষের মধ্যে রাজনীতি করেছি, 10 বছর তো আমি গ্রামে পড়ে থেকেছি, কৃষকদের নিয়ে আমি কাজ করছি 10টা বছর, 2 দফায় পাইছিলাম বলে 6 বছর, বাংলাদেশ হওয়ার পরে একবার 3 বছর, একবার 1 বছর, 4 বছর বাংলাদেশ হওয়ার পরে। এটা হচ্ছে 86 থেকে 89, আবার ওদিকে 93-94, 1993, 1994, এই 2 দফা আর কি। আর ওদিকে হলো 66 থেকে 72 পর্যন্ত। বাংলাদেশ হওয়ার পর কিছুদিন পরে আমি পার্টির সঙ্গে সম্পর্ক ছেদ আমার হয়ে গেল, আমি পার্টির রাজনীতি ছেড়ে দিলাম। তখন মানে আমি গ্রাম থেকে চলে আসছি। তার আগে পর্যন্ত আমি গ্রামে ছিলাম, গ্রামের রাজনৈতিক জীবনে ছিলাম। তো আমার অভিজ্ঞতা যেটা বলছি সেটা হচ্ছে খুব পশ্চাৎপদ আমাদের সমাজের মানুষ, সাধারণ মানুষ, সাধারণ কৃষক, সাধারণ শ্রমিক, এরা খুব পশ্চাৎপদ হয়। হ্যাঁ, এদের নেতা যারা হয় ওইরকমই হয়। আসলে আমরা আসলে জাতি হিসেবে কেমন, মানে আওয়ামী লীগ যা, আমরা হচ্ছে জাতি হিসেবে ঠিক তাই বলতে পারো। কাইজাফর আহমদ, আমরা তো একসঙ্গে রাজনীতি করতাম, উনি আমার সিনিয়র ছিলেন, একই দলের ছিলাম। আবার
উনি আমি যখন এসএম হলে ভর্তি হলাম, ঢুকলাম 1962 সালে। আমার তো রাষ্ট্রবিজ্ঞান ছিল আমার সাবজেক্ট। 1962 সালে আমি ভর্তি হলাম ইউনিভার্সিটিতে এবং এসএম হলে সিট পেলাম। গিয়ে ওনাকে পেয়েছিলাম। উনি তখন উনি এসএম হলে থাকতেন, কিছুদিন ছিলেন আর কি। তো ওনার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। তো তার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। যাই হোক, অনেক দ্বন্দ্ব আছে আমার তার সঙ্গে। তারপরেও মানে ওনার অভিজ্ঞতাগুলো আমি অনেক শুনেছি, বিভিন্ন সময় মত বিনিময় হয়েছে। উনি এরশাদের সঙ্গে যখন যোগ দিলেন, এরশাদের সঙ্গে যোগ দিয়ে মন্ত্রী হলেন। একদিন আমি তো ওই 2-3 বার তার কাছে আমি গিয়েছিলাম সর্বমোট। দেখা মানে মন্ত্রী থাকা ছিলেন যখন তখন? মন্ত্রী থাকা অবস্থা 2বার গিয়েছিলাম। আচ্ছা। তার আগেও হতে পারে বা একবারও যেতে পারে। মন্ত্রী থাকা অবস্থায় সম্ভবত একবারই গিয়েছিলাম। আর এমনিও যে বইটি লিখেছে রাজনীতির পুনর্বিন্যাস, এগুলো তো ডকুমেন্ট, তো এই ডকুমেন্টগুলো করার জন্য, যাচাই করার জন্য, কারণ এখানে অনেক তথ্য আছে, তো সেগুলো তাকে পড়তে দিয়েছি, বিভিন্ন জনকে পড়তে দিয়েছিলাম। মাহবুল্লাহকে পড়তে দিয়েছিলাম, আমজাদ হোসেনকে দিয়েছিলাম, এবং বিভিন্ন জনকে আমি পড়িয়েছিলাম কিন্তু আমার লেখাগুলো। তো কিছু লেখা বিশেষ করে এগুলো খুব ছাত্র জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ছাত্র আন্দোলনের। তো প্রসঙ্গক্রমে উঠছিল, জাফর ভাই বলছেন, দেখো মানিক, আমাদের দেশে মানুষ কি ধরনের। আমি মন্ত্রী হওয়ার পরে টঙ্গীর শ্রমিকরা আমাকে যে ফুল এবং ফুলের মালা উপহার দিয়েছিল, সেগুলো আমি ওজন করেছিলাম। 40 মণের উপর হয়েছিল সেগুলোর ওজন। এই তো জনগণ, এই তো শ্রমিক শ্রেণী, যাকে কমিউনিস্টরা অগ্রবাহিনী, বিপ্লবের অগ্রবাহিনী কল্পনা করে। কি পরিমাণে পশ্চাৎপদ মানুষেরা, এদের নেতা, এখন খুব সংক্ষেপে বলছি আর কি, এদের মধ্য থেকে যারা উঠে আসে এবং এদের নেতা যারা হয়, তারা অনেকটা ওই জায়গাটাতে অধপতিত হয়। আমি তো চাইলে এই রাজনীতি করতে পারতাম, চাইলে পারতাম। আমি চাইলে এমপি ইলেকশন, অন্তত এমপি নির্বাচন দাঁড়াতে পারতাম। আমার তো প্রস্তাবও ছিল। বিএনপির থেকে নাকি? না, ওয়ার্কার্স পার্টি। আচ্ছা আচ্ছা। বিএনপির তো আমি ঘোর বিরোধী ছিলাম। সুযোগও ছিল, অনেকেই তো আপনাদের ধারা, অনেকেই তো এটা তো খালেদা জিয়াও একসময় আমাকে বলেছিলেন, ওই যে যখন আমি আন্দোলন করছিলাম, নামটা কি, তত্ত্বাবধায়ক সরকার, এরশাদের আমলে প্রথম তো আমি কর্মসূচিটা উত্থাপন করেছিলাম, তো অন্তর্বর্তী সরকার নাম দিয়েছিলাম। প্রধান বিচারপতির নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকার কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, তার অধীনে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। এইটা তো কর্মসূচি প্রথম আমি প্রণয়ন করি, এটা নিয়ে তো মুভ করি। খালেদা জিয়ার সঙ্গে সেই সময় আমার পরিচয় হয়েছিল, এবং 2বার বোধহয় 3বার তার সঙ্গে আলাপও হয়েছিল এটা নিয়ে। বেশ কিছুক্ষণ, বেশ ঘণ্টাখানেক কি তার বেশি হবে আলোচনা হয়েছিল। তো এরপরে তার খুব প্রত্যাশা ছিল যে আমি বিএনপিতে যোগ দেবো। আমি কখনো বললে যে আমি যোগ দেবো, কিন্তু তার প্রত্যাশা ছিল। আমাকে একদিন বলছিলেন, আমি গেছি তার কাছে না, আমি গেছিলাম বিএনপিতে। আমি জানতাম না যে ওখানে খালেদা জিয়া বসে আছেন। তো আমাকে দেখেছে মির্জা গোলাম হাফিজ, উনি স্পিকার ছিলেন একসময় অ্যাসেম্বলির, বিএনপি করতেন। তো উনি আমাকে ধরলেন, চলেন ম্যাডামের সঙ্গে একটু দেখা করেন। এই একটু জোর করে হাত ধরে আর আমি কি বলি, বিব্রত হয়েছি। খালেদা জিয়া আমাকে বলেন, কই আপনি আর কত দেরি করে, কখন বিএনপিতে যোগ দিচ্ছেন? এরপর আমি কখন বিএনপি অফিসের ধারে কাছে চাইনি, আমি তো পার্টি করবো না। তো হয়তো সেটা খালেদা জিয়া আমার প্রতি হয়তো ক্ষোভের একটা কারণ ছিল, যে কারণে আমি যখন বিপদে পড়েছিলাম দিনাজপুরে তার পার্টির নেতাদের দিয়ে, উনি কিছু করেননি আমার জন্য। তো যাই হোক, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে এখানে খুব গণভিত্তিক যারা, অর্থাৎ জনগণ বিপ্লবী না। আমাদের সমাজে
এর পেছনে খুব বড় একটা কারণ হচ্ছে ধর্ম। এগুলো অন্য আলোচনার বিষয়, আমি এখন সেই আলোচনা যাব না। একটা সামাজিক সংস্কৃতি, সামাজিক পরিবেশ আছে, ভূপ্রকৃতি আছে, কিন্তু ধর্মটা খুব বড় একটা ফ্যাক্টর। মানে আমাদের দেশে মানুষ বিপ্লবী হয় না সাধারণত, সাধারণ মানুষ। এটা এটা ছাত্ররা হতে পারে, একমাত্র হচ্ছে বা তরুণ প্রজন্ম, তরুণ প্রজন্ম, ছাত্রটাও ছাত্র। আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, হ্যাঁ, যারা পাশ্চাত্য শিক্ষায় উদ্বুদ্ধ হয়, পাশ্চাত্য মূল্যবোধের যে উন্নত যে জায়গাগুলো হ্যাঁ, পায়, হ্যাঁ, সেই উন্নত চেতনার সন্ধান যারা পায়, তারা তারা বিপ্লবী হতে পারে। তারা একটা ওই ধরনের একটা সমাজ কল্পনা করে, কল্পনা করে, হ্যাঁ, ওইটা পেতে চায়। চারপাশে তো পশ্চাৎপদতার আবেষ্টন। এই জন্য ছাত্রদের মধ্যে এইটা ইয়েটা থাকে। এদেশের দুর্ভাগ্য হচ্ছে সমস্ত আন্দোলনের হ্যাঁ, ছাত্ররা হচ্ছে হ্যাঁ, ভ্যানগার্ড। ভ্যানগার্ড। হাসিনার বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু তাই, ভ্যানগার্ড ছিল ছাত্ররা, কিন্তু ছাত্ররা নেতা কখনো হতে পারে, নেতৃত্বে যেতে পারেনি। এই প্রথম হ্যাঁ, এই 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান যেটা হলো, এই প্রথম ছাত্ররা কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়ায়, কোন রাজনৈতিক নেতৃত্বের ছত্র ছায়া থেকে আন্দোলনের শক্তি হিসেবে ভূমিকা নেয়নি। স্বাধীন, স্বাধীন। অনেক ত্রুটি আছে, সমস্যা আছে, এদের অভিজ্ঞতা নাই, অনেক কিছু তাদের ঘাটতি আছে, পেছনে পুরাতন শক্তি নাই। পুরাতন শক্তি থাকলে ভালো যেমন মন্দ তেমন, ওই যে খারাপ ইয়েগুলো দেয়, পরামর্শগুলো দেয়, আটকে রাখার পরামর্শ, পা বেঁধে রাখার পরামর্শ দেয়, যেটা বাধা তৈরি করে, এবং ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করে নেতারা। এগুলো তো আমি দেখেছি, উস্কে দেয়, মানে কনফ্লিক্ট তৈরি করে ছাত্রদের মধ্যে। তরুণ প্রজন্মের এরা আসলে তরুণ প্রজন্মের বৈরী, যারা পুরাতন আমার দেশের নেতৃত্ব যারা গঠন করে, এটা বুঝতে হবে। তারা সাধারণত তরুণ, কারণ এরা সমাজকে রিপ্রেজেন্ট করে, সমাজ প্রতি বিপ্লবী সমাজ, বিপ্লব বিরোধী সাধারণ আকাঙ্ক্ষা অনুযায়ী। মানুষ হয়তো চায় যে মানে স্বপ্ন দেখে হয়তো সোনার সবকিছু, স্বর্ণ, টাকা পয়সা হবে, ওই হ্যাঁ, কিন্তু উন্নত সমাজ যে করবে ওইটা বলার সেই যোগ্যতা তাদের নাই। হ্যাঁ, এইটা থাকলে ছাত্রদের মধ্যে আছে, অর্থাৎ এই সমাজকে ট্রান্সফর্ম করতে হবে আগে। হ্যাঁ, হ্যাঁ, আগে এদের পরিবর্তন ঘটাতে হবে, হ্যাঁ, এদের চরিত্র, ধ্যান ধারণা, এগুলো পরিবর্তন আনতে হবে এগুলোতে। এই যে গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এটা তো মূলত ওই যে ইউরোপকে দেখেই তো ওইভাবেই কল্পনা করে। গণতন্ত্র করার যোগ্যতা এদের নাই তো। তাহলে আগে ইউরোপের মানুষ তৈরি করুক আগে, তারপরে ইউরোপের ওই গণতন্ত্র হবে। ঠিক তাই, মানুষ তৈরি করতে হবে। মানুষ গড়ার সাধনা নাই, মানুষ গড়ার ওই প্রশ্নগুলো আলোচনা নাই, খালি ভোট দাও, ভোট দিলে সব। এই যে রাজনীতিক এখন যেটা করছে, এখন এরা তো দেশকে রসতলে নিয়ে যাবে। যদি মানে প্রফেসর ইউনূস যদি নির্বাচন দেন, এই যে বলছেন জুনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন, মানুষ কপাল চাপড়াবে, মানুষ হয়তো খুশি চোটে ভোট দিবে, তারপরে কাটাকাটি শুরু করবে। যে লুটতরাজ কায়েম করবে, এতদিন খায়নি বিএনপি, আর বেশি না করে, সেটাই তো 16 বছর 17 বছর না খাওয়া পার্টি, হ্যাঁ, ক্ষমতা আসলে আরো বেশি না শুরু করে দেয়, সেটাই তো। বেশি না শুরু করে দেয় না, ক্ষমতা যাওয়ার আগেই এরা কি শুরু করে দেয় দেখো। তাহলে একটু ঘোষণা দিলে হয় যে নির্বাচন হচ্ছে, হ্যাঁ, সাথে সাথে তাজা চাইতে নেমে পড়বে দলে দলে, বিভিন্ন মহল্লায় বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা চাওয়া শুরু করবে, আমরা এখন নির্বাচন করে দেন আমাদেরকে, নাইলে আমরা কিন্তু ক্ষমতা এর আপনাদের দফারফা করে দেবো। মানুষ ভয় চোটে চাঁদা দেবে না, মানে একেবারে অবস্থা এরা শেষ করে দেবে দেশে। এখন যদি এই দেশে এই অবস্থায় যদি নির্বাচন হয়, এই রাজনৈতিক নেতৃত্ব শেষ করে দেবে দেশটাকে। আর এদের তো কোন এই শ্রেণীটা কোন দেশপ্রেম বলে কোনো বিষয় এখন থাকে না। এইভাবে বিক্রি করতে কিছু না। আওয়ামী লীগ তো এই দেশের ভেতর থেকে উঠে আসে, এই মানুষের ভেতর থেকে তো উঠে এসছে আওয়ামী লীগ। আমরা জাতি হিসেবে যা, আওয়ামী লীগ হচ্ছে ঠিক তাই জিনিস। আওয়ামী লীগ যা, আমরাও জাতি হিসেবে ঠিক তাই। মানে বাড়িটা আসলে নিজেদের মাথার উপর পড়েছে, তো তাই আমরা এখন হচ্ছে ফেলে দিয়েছি না। আওয়ামী লীগ বাসায় বাড়ি দিয়েছে জাতির পিতা, মানে জাতি যেরকম হয়, জাতির পিতা তো আসলে সেরকমই বানায়, কিন্তু সাধারণত ইতিহাসে দেখা যায় যে ওরকমই হয়। জাতি যেরকম হয়, জাতির পিতা হয় ওইরকম। এই আর কি। তো সেই অবস্থায় আসলে ছাত্রদের
এই তরুণ মানে পুরাতন প্রজন্ম থেকে সাবধান থাকা দরকার, দূরে থাকা দরকার যতটা পারে। বুদ্ধি পরামর্শ নেবে তারা নিজেদের মতো করে, কিন্তু ওদের উপর নির্ভর যেন না করে। হ্যাঁ, ওদের হাতে বলগা যেন, নেতৃত্বের বলগা যেন ওদের হাতে, রাস যেন পুরাতন প্রজন্মের হাতে না থাকে। আসলে এটা প্রজন্মগত সমস্যা বটে। আমি পুরাতন প্রজন্মের মানুষরাই বলছি যে প্রজন্মগত একটা সমস্যা। তরুণ প্রজন্মর পুরাতন প্রজন্ম সম্পর্কে সতর্ক থাকা উচিত। এটা অনেক ধান্দাবাজ হয়, সমাজটা তো ধান্দাবাজির সমাজ, ওইভাবে উঠে আসে উপরে। যারা নেতা হয় তারা এইগুলোকে রপ্ত করে উপরে ওঠে। এটা একমাত্র ছাত্ররা পারে। তরুণ শক্তি, একটা প্রচন্ড শক্তি একসঙ্গে থাকে সেনাবাহিনীর মতো, এক কলেজে, এক হোস্টেলে, এক ইউনিভার্সিটিতে একভাবে তারা উঠে বসে বা যাতায়াত, এক ধরনের মানে সামরিক শৃঙ্খলার মধ্যে থাকে এক ধরনের। এরা, এদের চিনতে সমস্যা না, ওদের একে অন্যকে চিনতে সমস্যা না, দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে নামে। আর এরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। এদের বেশি আঘাত করতে গেলে তখন পুরাতন প্রজন্ম খেপে যাবে, তাদের তো ছেলে মেয়েরা। ফলে এইটা ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটাকে আমাদের করা দরকার, বর্তমান করা দরকার। এদের হাতে নেতৃত্বটা যাওয়া দরকার। এইটা সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূসের যে সরকার বর্তমানে আছে, এটা কতখানি সহায়ক হবে না হবে সেগুলো ভিন্ন আলোচনার বিষয় বা এগুলো দেখার বিষয়। কিন্তু ছাত্র তরুণদেরকে সামনে আসতে হবে, যেটা আমি বুঝেছি। নেতৃত্ব তাদের হাতে নিতে হবে। পুরাতন নেতৃত্ব দিয়ে ভালো কিছু দেশে হওয়ার কোনো কারণ নাই, আমার অভিজ্ঞতা। অতীতেও তো হয় নাই, হবেও না, হবেও না। হবে তার আগে জনগণের, যার মধ্য থেকে এই নেতৃত্ব উঠে এসছে, তাদের পরিবর্তন আগে ঘটাতে হবে। নাহলে এই জনগণ এই নেতৃত্বকেই, এই পুরাতন পচা গলার নেতৃত্বকেই বরণ করে নেবে, তাদের নেতা বানাবে। এবং যা অর্জন যেটুকু হয়েছে দেশে, যেটুকু সম্ভাবনা দেশ তৈরি হয়েছে, এটা ধ্বংস করে দেবে এই পুরাতন রাজনৈতিক নেতারা এসে।